বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ল্যাব হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব, যার দুটি অংশ রয়েছে, একটা উইভিং ল্যাব আর একটা হচ্ছে নিটিং ল্যাব। আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের নিটিং ল্যাবের অধিকাংশ মেশিনই সচল এবং উইভিং ল্যাবের বেশ কিছু মেশিন ছাড়া বাকিগুলো সবগুলো সচল রয়েছে। আমাদের এই ল্যাবগুলো মেশিনগুলোকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা সচল রেখেছেন এবং ল্যাব ক্লাসগুলোকে অর্থবহ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা সাহায্য করে থাকেন, তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল করিম, সহকারী টেকনিক্যাল অফিসার ইনচার্জ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। মোহাম্মদ আমিনুল ইকরাম, সহকারী টেকনিক্যাল অফিসার ইনচার্জ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। মোহাম্মদ খুরশিদ আলম, ক্লার্ক ইন্সট্রাক্টর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। মোহাম্মদ সোহরাব হোসেন, স্কিল ওয়ার্কার, নিটিং সেকশন। মোহাম্মদ আব্দুল আলিম, অসম টেকনিক্যাল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আজকে এই পর্যায়ে আমরা সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিন সম্পর্কে জানব। আমরা যে মেশিনটি সম্পর্কে বলবো সেটি একটি মডার্ন মেশিন, যে মেশিনের ব্র্যান্ড নেম হচ্ছে অরিজিও এবং এটা ইতালির তৈরি মেশিন। সিঙ্গেল জার্সি মেশিন বলা হয় যখন এক সাইড নিডল ব্যবহার করা হয়, এক সাইড নিডল ব্যবহার করে যখন ফেব্রিক তৈরি করা হয় সেই মেশিনকে বলা হয় সিঙ্গেল জার্সি মেশিন। এই সিঙ্গেল জার্সি মেশিন কনভেনশনাল মেশিন থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের, যেহেতু এখানে অনেক অটোমেশন রয়েছে। কাজে আজকে এ পর্যায়ে আমরা প্রথমে মেশিনের পার্টসগুলো দেখব, মেশিনের পার্টসগুলোর সাথে তার কাজগুলো কি তা জানব। এরপরে আমরা দেখব যে মেশিনের কোণ থেকে সুতাটা কীভাবে বিভিন্ন পার্টসের ভিতর দিয়ে মেশিনে প্রবেশ করেছে এবং কীভাবে নিটিং সম্পন্ন হচ্ছে এটা সম্পর্কে আমরা জানব। এখন আমরা দেখব যে মেশিনের যে গ্রিল ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সাইড গ্রিল। আমরা জানি গ্রিল দুই প্রকার, এটা হলো ওভারহেড গ্রিল আর এটা হচ্ছে সাইড গ্রিল। তো সাইড গ্রিলের মধ্যে যে কনগুলো বসানো থাকে এগুলো হচ্ছে কন হোল্ডার। কন হোল্ডারের মধ্যে কনটা এমনভাবে বসানো থাকে যাতে আনওয়াইন্ডিংয়ের সুবিধা হয়। এই কন হোল্ডারের পরে চলে আসতেছে অ্যালুমিনিয়াম টিউব আছে, যেটাকে বলা হয় টেলিস্কোপিক অ্যালুমিনিয়াম টিউবস। হ্যাঁ, এখানে কতগুলো পয়েন্ট আছে, কার্ভ আছে, যেগুলোতে অ্যান্টি ফ্রিকশনাল বিহেভিয়ার শো করে, যাতে করে সুতার সাথে ফ্রিকশন কম হয়, সুতা কম ছেড়ে, এই জন্য এই টিউবটা ব্যবহার করা হয়। আর একটা কারণ হচ্ছে এই সুতাটা যেন কাভার্ড থাকে, কাভার্ড থাকার কারণে বাইরের যে ডাস্ট, ধুলা, ময়লা সেটা সুতার মধ্যে পড়তে পারে না। এই জন্য সাইড টিউব থেকে, এই যে সাইড টিউব থেকে অ্যালুমিনিয়াম টিউবের সাহায্যে চলে যাচ্ছে মেশিনের একবারে গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটার নাম হচ্ছে পজিটিভ ফিডার। এটার নাম হলো পজিটিভ ফিডার। পজিটিভ ফিডার কি? মেশিনের প্রত্যেক ঘূর্ণনে, সিলিন্ডারের প্রত্যেক ঘূর্ণনে যে পরিমাণ সুতা প্রয়োজন, অর্থাৎ একটা কোর্স তৈরি করার জন্য সমস্ত নিডলের যে পরিমাণ সুতা প্রয়োজন, ঠিক সে পরিমাণ সুতাকে পজিটিভ ফিডার ডেলিভারি করবে একটা নির্দিষ্ট টেনশনে। এটাই হলো পজিটিভ ফিডারের কাজ। আমরা এ পর্যায়ে দেখবো যে পজিটিভ ফিডারের বিভিন্ন অংশগুলো কী কী। আমরা দেখতে পাচ্ছি এখানে সুতারা এসে এখানে ওপেন হয়েছে। এখানে ঠিক উপরে অংশ, এই অংশটাতে, এই অংশটার নাম হচ্ছে নট ক্যাচার, অর্থাৎ এখানে যদি কোনো বড় ধরনের নট থাকে তাহলে সেই নটটা এখানে এসে মিনিমাইজ হয়ে যাবে। বেশি বড় নট হলে ওটা ছিঁড়ে যাবে সুতাটা। তারপরে এখানে টেনশনার রয়েছে, ম্যাগনেটিক টেনশনার। তারপর একটা সেন্সর রয়েছে, এই যে সেন্সর, এই যে সেন্সর রয়েছে, এইটা সেন্সর, এখানে একটা সেন্সর আছে। আর এটার নাম হচ্ছে ইয়ার্ন পুলি, যেখানে ইয়ার্নগুলো স্টোরেজ করা থাকে, এটার নাম হচ্ছে ইয়ার্ন পুলি। ইয়ার্ন পুলি এবং উপরে যে অংশটা আছে এটার নাম হচ্ছে ড্রাইভিং পুলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বেল্ট আছে, দুটা বেল্টের সাহায্যে এই পজিটিভ ফিডারটা মোশন পাচ্ছে। এই বেল্ট বিশেষ ধরনের বেল্ট, আমরা দেখতে পাচ্ছি বেল্টটা টুথেড বেল্ট, অর্থাৎ এখানে দাঁত বিশিষ্ট বেল্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁত রয়েছে, এই যে অনেকগুলো দাঁত আছে। এই বেল্টের সাহায্যে এই পজিটিভ ফিডারটা মোশন পায়। এখানে একটা লাইট আছে, ইন্ডিকেটর লাইট।
যে লাইটের সাহায্যে বুঝতে পারি যে এই জায়গায় সুতার কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ সুতা ছিঁড়ে গিয়েছে। যেন আমরা যদি একটু দেখি যে আসলে কী হয়, যেমন এই যে সুতাটা লুজ হয়ে যাওয়ার কারণে লাইটটা জ্বলে উঠেছে, এবং পার্টিকুলার আমি বুঝতে পারছি যে এই ফিডারের সমস্যা হয়েছে। এরপরে এই সুতাটা চলে যাচ্ছে গাইডে। কতগুলো গাইড থাকবে, যতগুলো ফিডার এই মেশিনের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিরামিকের তৈরি সাদা ধরনের অনেকগুলো ফিডার গাইড রয়েছে। ফিডার গাইডের অবস্থান হচ্ছে ঠিক নিডেলের আগে সর্বশেষ যেখান থেকে সুতাটা ডেলিভারি হয় সেটাই হচ্ছে ফিডার গাইড। সর্বশেষ যে পার্টস থেকে সুতাটা নিডেলের কাছে ডেলিভারি হয় সেটা হচ্ছে ফিডার গাইড। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফিডার গাইড থেকে সুতাটাকে নিডেল রিসিভ করে, এই জন্য নিডেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণ হচ্ছে এটা একটা গেট, যেখানে সবগুলো মিস ক্যাম ব্যবহার করা হয়েছে। আমি যেগুলোতে হাত দিচ্ছি এগুলো হচ্ছে ক্যামবক্স। আমরা দেখতে পাচ্ছি এগুলো এক একটা ক্যামবক্স। এই মেশিনের মধ্যে 66 ক্যামবক্স রয়েছে, এখানে 66 লেখা আছে। তো আমরা একটা ক্যামবক্স খুলে দেখি যে আসলে কিভাবে ক্যামগুলোকে সাজানো থাকে। আমরা রেডি 1 2 3 গো। বক্স খুলে দেখি। আমি যে পাঁচটা দিয়ে খুলবো এটার নাম হচ্ছে টি কি, যেহেতু এটা টি এর মতো দেখতে। হ্যাঁ, এবং সেখানে 1 2 3 4 5 6 হেক্সাগোনাল শেপ এই কিটা। এটা দিয়ে আমরা খুলবো ক্যামবক্সটাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ক্যাম আছে, 1 2 3 4, অর্থাৎ এটা একটা 4 ট্র্যাক মেশিন। অর্থাৎ নিডল যাওয়ার জন্য নিডলের বাট এই 4টা পথকে ফলো করবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই মিস ক্যাম থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডারের উপরের অংশে কোনো নিডলের হুক বেরিয়ে নাই, অর্থাৎ এই বরাবর কোনো নিডলকে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই গেটের মধ্যে, অর্থাৎ পরপর দুইটা ক্যামবক্সের মধ্যে 4টি করে 8টি মিস ক্যাম লাগানো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সিলিন্ডারের মধ্যে নিডলের বাটগুলো বেরিয়ে আছে, যারা এই ক্যামের এই রাস্তাটাকে ফলো করে। আমরা আরেকটি ক্যামবক্স খুলবো যেখানে নিট ক্যাপ লাগানো আছে। আরেকটি ক্যামবক্স খুলবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানেও 4টি ক্যাম ভার্টিক্যালি লাগানো আছে, 1 2 3 4। এখানে বিভিন্ন ক্যামগুলো সম্পর্কে আমরা জানি। এই ক্যামটা দেখতে ত্রিভুজের মতো দেখতে, এই ক্যামটা নিট ক্যাম, এটাও নিট ক্যাম, এটা টাক ক্যাম, যেহেতু এখানে ত্রিভুজের সে আকৃতিটা এখানে অ্যাবসেন্ট, এটা হলো টাক ক্যাম, আর এটা আবার নিট ক্যাম। এখানে 4টি নিডলের বাট যাওয়ার জন্য রাস্তা রয়েছে, কাজে এটাও একটা 4 ট্র্যাক ক্যাম সিস্টেম। সুতরাং আমরা বলতে পারি এই মেশিনে যতগুলো ফিডার রয়েছে তার 4 গুণিতক ক্যাম রয়েছে, অর্থাৎ 66 ফিডার যদি থাকে তো টোটাল ক্যামের সংখ্যা হবে 66 × 4। পুশ করা হবে। এর পর্যায়ে আমরা সিঙ্কার এবং সিঙ্কারের জন্য যে ক্যাম ব্যবহার করা হয় মেশিনে সেটা আমরা দেখব। আমি এখন সিঙ্কারের জন্য যে ক্যাম ব্যবহার করা হয় সেটাকে এখন খুলে দেখাচ্ছি। এই যে এখানে টি কি এর সাহায্যে এটা খুলতেছি।
এই যে এটা হলো সেই সিঙ্কারের জন্য যে ক্যাম, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামের জন্য যেমন রাস্তা আছে, ক্যাম ট্র্যাক, ঠিক সেরকম এখানে একটা ট্র্যাক রয়েছে যেটা সিঙ্কারের বাট এটাকে ফলো করবে। আমরা একটু মেশিনে দেখি যে সিঙ্কারের অবস্থানটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্কারের বাটগুলো খুব সুন্দর একটা অ্যালাইনমেন্টে আছে। এই যে সিঙ্কারের বাট, এগুলো হচ্ছে সিঙ্কারের বাট, এগুলো সিঙ্কার, এবং সিঙ্কার সে ফেব্রিকটাকে সাপোর্ট দিয়ে রাখতেছে। অর্থাৎ এই মেশিনে যতগুলো নিডল আছে ঠিক ততগুলো সিঙ্কার ব্যবহার করা হয়েছে। এগুলো সবগুলো হলো সিঙ্কার, আর এগুলো হলো সিঙ্কারের বাট, আর এটা হলো ফেব্রিক। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিটেক্টর রয়েছে, যে ডিটেক্টরটা নিডল ডিটেক্টর। নিডলে কোনো ল্যাচ ভাঙা থাকলে এটার সাথে টাচ হলে এই যে এখানে একটা লাইট আছে, এই লাইটটা জ্বলবে। লাইটটা জ্বলার সাথে সাথে মেশিনটা অফ হয়ে যাবে। এই যে লাইটটা জ্বললে মেশিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব যে সিলিন্ডারটা কীভাবে থাকে এবং সিলিন্ডারের আসল অবস্থানটা কী। আসলে মেশিনে যখন থাকে তখন ক্যাম বক্স দ্বারা আবৃত করার কারণে আমরা সিলিন্ডারের আসল রূপটা দেখতে পাই না। তখন আমরা দেখব যে একটা সিলিন্ডার এখানে আছে, যে সিলিন্ডারটার এটা হলো যে বাইরের পাশ, যেখানে অনেকগুলো নিডল বসানোর জন্য ব্যবস্থা আছে। এক একটা ফাঁকা স্থানকে আমরা বলবো ট্রিক, যেখানে নিডলগুলো বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা নিডল বসানো হয়েছে অলরেডি। এক, দুই, তিন, এই তিনটা নিডল এখানে বসানো হয়েছে। এই একটা নিডল এক একটা ট্রিকের মধ্যে অবস্থান করছে। আর উপরের পাশে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেটার নাম হচ্ছে সিঙ্কার রিং। এই সিঙ্কার রিংয়ের মধ্যে এক একটা সিঙ্কার বসানো থাকে। আমার হাতে একটা সিঙ্কার আছে, যে সিঙ্কারটার বিভিন্ন অংশ আমি বলছি। এটা হলো সিঙ্কারের বাট, এটা হলো থ্রট, আর এটা হলো নস। এই পাশটাকে বলা হয় নস। তো এটা সিঙ্কার রিংয়ের উপরে এভাবে বসানো থাকে। সিঙ্কার এবং নিডলের অবস্থানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে একটা সিঙ্কার আছে, এখানে একটা সিঙ্কার আছে, মাঝখানে একটা নিডল আছে। এইভাবেই আসলে মেশিনে কাজ করে। সিঙ্কারগুলো এইভাবে বসানো থাকে, প্রত্যেক নিডলের মাঝে মাঝে একটা সিঙ্কার বসানো থাকে। এবং এই সিঙ্কারটা মেশিনের মধ্যে যখন থাকে তখন মোটরের সাহায্যে এটা ঘুরতে থাকে। যখন সিঙ্কার ঘুরতে থাকে সাথে সাথে নিডলগুলো ঘুরতে থাকে, অ্যাজ ওয়েল এস সিঙ্কারগুলো ঘুরতে থাকে। এখন আমরা দেখব যে মেশিনে আরও কিছু পার্টস রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যান আছে। ফ্যানটা হচ্ছে ডাস্ট রিমুভিং ফ্যান, এবং সেই ফ্যানটা ঘুরবে সিলিন্ডার যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে সেটা ঘুরবে। সিলিন্ডার যদি এভাবে ঘুরে তো ফ্যানটা ঘুরবে তার বিপরীত পাশে, যাতে করে ডাস্ট রিমুভ করা যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি কিছু টিউব আছে, এখানে বিভিন্ন কালার টিউব আছে। এখানে রয়েছে টিউব, প্লাস এদিকেও কিছু টিউব আছে। এই টিউবগুলোর সাহায্যে লুব্রিকেটিং ওয়েল সার্কুলেট করে। যেহেতু আমরা জানি এই মেশিনে প্রচুর ফ্রিকশন হবে, ক্যাম এবং নিডলের সাথে ফ্রিকশন, সিঙ্কারের সাথে সিঙ্কার ক্যামের ফ্রিকশন। এই ফ্রিকশনগুলোর কারণে প্রচুর হিট হয়, আর এই হিটগুলোকে রিডিউস করার জন্য অবশ্যই লুব্রিকেটিংয়ের প্রয়োজন রয়েছে। আর এই লুব্রিকেটিং ওয়েল এই মেশিনে সার্কুলেট করা হয়, আর এর জন্য প্রয়োজন এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসর ছাড়া লুব্রিকেটিং সার্কুলেট করা সম্ভব না। কাজে একটা মেশিন যদি চলতে থাকে আর এয়ার কম্প্রেসর চালু না থাকে, কিছুক্ষণের মধ্যে সেই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আরও দেখতে পাচ্ছি আমরা ফেব্রিক ডিটেক্টর আছে, যেটা একটু কষ্ট করে এই জায়গায় দেখতে হবে। এটা হলো ফেব্রিক ডিটেক্টর, এটা হলো ফেব্রিক ডিটেক্টর, ফেব্রিক ফল্ট ডিটেক্টর। অর্থাৎ ফেব্রিক যদি পড়ে যায় সেক্ষেত্রে মেশিনটা অফ হয়ে যাবে। ফেব্রিক যদি অ্যাবসেন্ট থাকে ওই জায়গায়, তো এই নাইফের মতো যে অংশটা দেখতে পাচ্ছি, এই নাইফটা সিলিন্ডারের সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে মেশিনটা অফ হয়ে যাবে। এরপর যা আমরা দেখব মেশিনের নিচের অংশ যেগুলো থাকে, যেমন স্প্রেডার,
তারপরে ফেব্রিক টেক ডাউন সিস্টেম, তারপরে ফেব্রিক ওয়াইন্ডিং রোলার যেখানে থাকে সেগুলো আমরা দেখবো। এখানে একটা ডোর আছে, এই ডোরের ভিতরে গেলে আমরা দেখতে পাবো এখানে একটা লাইট আছে ভিতরে, সেটা হলো অবজার্ভিং লাইট। যদি কোনো সমস্যা থাকে, যেমন এই ফেব্রিকের মধ্যে অনেক হোল হয়ে গেছে, যে হোল আছে, এই হোলগুলোকে বোঝার জন্য সেখানে একটা অবজার্ভিং লাইট আছে ভিতরে। এটা হলো স্প্রেডার। স্প্রেডারটার কাজ হচ্ছে ইউনিফর্ম টেনশনে ফেব্রিকটাকে টেকডাউন করার জন্য সাহায্য করা, এল স্প্রেডার। আর এখানে দুটো রোলার আছে পাশাপাশি, এই একটা রোলার, একটা রোলার আছে। এই দুটো রোলারকে বলা হয় টেকডাউন রোলার বা ফেব্রিক উইথড্রল রোলার, যার কাজ হচ্ছে ফেব্রিকটাকে শক্ত করে গ্রিপ করে নিচের দিকে নামানো। এবং ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ফেব্রিক ওয়াইন্ডিং রোলার আছে। ফেব্রিক ওয়াইন্ডিং রোলার দিয়ে যখন ফেব্রিক তৈরি হতে থাকবে আর এই ফেব্রিকটা এই রোলের মধ্যে এইভাবে জড়িত থাকবে, ফেব্রিকের রোল যত বড় হবে এই ফেব্রিক রোলারটা পুরোপুরি উপরের দিকে আসতে থাকবে। যেহেতু এখানে একটা এরকম অবস্থান আছে, এরকম সিস্টেম রয়েছে এই জায়গায়, ফেব্রিকের লেংথ বাড়ার সাথে সাথে রোলের ডায়ামিটার যখন বাড়তে থাকবে তখন এই অংশটা ভিতরে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিজার্ভার আছে, যেখানে পলিউটেড যে ওয়েল, যে ওয়েলটা ইউজড ওয়েল, সেটা এখানে এসে জমা হবে। পরবর্তীতে সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা হতে পারে অথবা ফেলে দেওয়া যেতে পারে। দুপাশে এরকম দুটো ট্যাঙ্ক আছে, জার আছে, যার মধ্যে এই ইউজড অয়েলটাকে সংগ্রহ করা হয়। এখানে একটা কথা উল্লেখ্য যে যখন ফেব্রিক নিটিং হতে থাকবে, ফেব্রিক নিটিং হবে, তখন পুরো টেকডাউন সিস্টেমটাও ঘুরতে থাকবে। সিলিন্ডার আরপিএম যত হবে, পুরো ফেব্রিক টেকডাউন সিস্টেমে আরপিএমও তত হবে। এই পর্যায়ে আমরা সিঙ্গেল নিটিং মেশিনের একটি গুরুত্বপূর্ণ পার্টসের নাম জানবো, যেটাকে আমরা ভিডিকিউ পুলি অর্থাৎ ভেরিয়েবল ডায়া ফর কোয়ালিটি পুলি নামে চিনি। এটা একটা নাম আছে কিউএপি, কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট পুলি, অথবা আরেকটা নামে আমরা জানি সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট ডিস্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ভিডিকিউ পুলি আছে এবং ওই পাশে আরও দুইটা ভিডিকিউ পুলি আছে। ভেরিয়েবল ডায়া কেন বলা হচ্ছে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা পুলির ভিতরে অংশ যেখানে বেল্ট ড্রাইভ পায়, সেখানে ডায়াটা ছোট বড় করা যায়, ডায়াটাকে ছোট বড় করা যায়। এই ভিডিকিউ পুলির যে ডায়াটা ভেরি করে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা অংশ আছে, যে অংশটা ছোট বড় করা যায়, এটা অ্যাডজাস্টেবল। যখন এই জি স্প্যানারের সাহায্যে এখানে এটা যদি খোলা হয়, তো এই ভিতরে যে অংশটা আছে এটা ধীরে ধীরে বড় হতে থাকে। যদি ভিডিকিউ পুলির ডায়াটা বড় হয় আর এটা ড্রাইভার পজিশনে আছে, আর এই যে ভিডিকিউ পুলির থেকে যে টুথ বেল্টটা মোশন পায়, সেটা মোশন দিচ্ছে পজিটিভ ফিডারকে। এটা ড্রাইভার পজিশনে থাকে আর পজিটিভ ফিডারটা ড্রিভেন পজিশনে থাকে। তো আমরা জানি যে ড্রাইভার পজিশনের পুলি ডায়া যদি বড় হয় আর ড্রিভেন পজিশন যদি সেম থাকে অথবা ছোট হয়, সেক্ষেত্রে স্পিড বাড়ে। আর যদি ড্রাইভার পজিশনে পুলি ডায়া ছোট থাকে তাহলে স্পিড কমে। তো ভিডিকিউ পুলির ডায়া যদি বেশি হয় তাহলে এই টুথের বেল্টটা পজিটিভ ফিডারকে বেশি ঘোরাবে। বেশি ঘোরানোর কারণে এখান থেকে সুতার সাপ্লাই বেশি হবে। সুতার সাপ্লাই বেশি হওয়ার কারণে লুপগুলো বড় বড় হবে, প্রত্যেকটা নিডিল বেশি পরিমাণ সুতা পাবে। বেশি পরিমাণ সুতা পাওয়ার কারণে লুপ লেন্থগুলো বড় হয়ে যাবে, যার কারণে জিএস। আর বিপরীত ক্রমে যদি এই ভিডিকিউ পুলি ডায়া ছোট হয়, সেক্ষেত্রে ড্রাইভার ছোট হলে স্পিড কম হবে। স্পিড যদি কম হয় তো ভিডিকিউ পুলি থেকে যে টুথের বেল্ট মোশন দিচ্ছে, পজিটিভ ফিডার থেকে সুতা কম সাপ্লাই হবে। কম সাপ্লাই হওয়ার কারণে প্রত্যেকটা নিডিল কম সুতা পাবে, ছোট ছোট লুপ তৈরি হবে, যার কারণে জিএসএম বেশি হবে। এই হলো জিএসএম কীভাবে কন্ট্রোল করা যায় ভিডিকিউ পুলির সাহায্যে, তা এখানে বর্ণনা করা হলো। এই পর্যায়ে আমরা নিটিং মেশিনটা কীভাবে অপারেট করতে হয় সেটা শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বাটন আছে। উপরে বাটনটা ডানে বামে করা যায়। দেখতে পাচ্ছি ডান দিকে কচ্ছপের চিহ্ন আছে এবং বাম দিকে আছে শামুকের চিহ্ন। তো তুলনামূলকভাবে খুব কম গতিতে যদি চালাতে চাই, সেক্ষেত্রে শামুকের গতিতে চালাতে হবে। অর্থাৎ বাম দিকে যদি দেই, তো আমরা দেখতে পাচ্ছি নিটিং মেশিনটা খুব আস্তে আস্তে মুভ করতেছে, আস্তে আস্তে চলছে।
এর থেকে তুলনামূলক যদি একটু বেশি স্পিড দরকার হয় সেক্ষেত্রে এটাকে ডান দিকে যদি নেই কচ্ছপের দিকে, সেক্ষেত্রে স্পিড একটু বেশি পাওয়া যাচ্ছে। তবে সেই স্পিডটা 6 RPM-এর বেশি হবে না, 6 RPM-এর বেশি হবে না। এবং লক্ষণীয় যে মাঝখানে একটা বাটন রয়েছে, যে বাটনটা হচ্ছে লাল ধরনের, লাল কালারের, রেড কালার, এটা চাপ দেওয়ার সাথে সাথে মেশিন অফ হয়ে যাবে। আর এটাকে চাপ দিলে মেশিন ফুল স্পিডে চলবে। আমি চাপ দিয়ে দেখতেছি, মেশিন স্টার্ট হয়ে গেছে, মেশিন চলতেছে। এবং আমি লাল বাটনটা চাপ দেওয়ার সাথে সাথে মেশিনটা অফ হয়ে যাবে এবং সে অফ হয়ে যাবে। এবং এখানে আরেকটা বাটন আছে, যেটা হলো এমার্জেন্সি স্টপ। যদি কোনো কারণে খুব দ্রুত মেশিনকে অফ করতে হয় তাহলে এটাকে জোরে চাপ দিলে সেটা বন্ধ, মেশিনটা অফ হয়ে যাবে। এবার আমরা ডিসপ্লেতে দেখি যে একটা ডিসপ্লেতে অনেকগুলো তথ্য আছে। এখানে ফাংশন 1, ফাংশন 2, এভাবে 6টা বাটন আছে। এবং এখানে ডাটা ইনপুট করার জন্য কিছু 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কতগুলো ডিজিট আছে। এখানে প্লাস মাইনাস, অর্থাৎ স্পিড বাড়ানো, স্পিড কমানোর জন্য এখানে ইনপুট দেওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের মধ্যে 0 RPM, অর্থাৎ মেশিন এখন অফ রয়েছে। তারপর টার্গেট সেট করে দেওয়া যাবে, অর্থাৎ এই মেশিনে এত RPM বা এতবার ঘূর্ণনের পরে মেশিনটা অফ হয়ে যাবে, সেক্ষেত্রে টার্গেট সেট করে দেওয়া যায়। আর যদি কোনো কারণে মেশিন অফ হয়ে যায় সেক্ষেত্রে সেই প্রবলেমটা এখানে শো করবে। এটা হচ্ছে ডিসপ্লে, এটা ডিসপ্লে। এখান থেকে আমরা ইচ্ছা মতো তথ্য পেয়ে তারপরে কাজ করতে পারবো। এখানে ক্যামবক্সের মধ্যে স্টিচ লেন্থ কন্ট্রোল করার জন্য একটা ডিভাইস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রত্যেকটা ক্যামবক্সের সাথে এটা আছে। এবং আমার হাতে একটা স্ক্রুড্রাইভার রয়েছে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। আমি যদি এটাকে ডান দিকে মুভ করি, দেখতে পাচ্ছি যে এটা ডান দিকে মুভ করতেছে। ডান দিকে মুভ করার সাথে সাথে যে 4টা ক্যাম আছে, 4টা ক্যামই একসাথে নিচে নামবে। আর যদি আমি এটাকে ক্লকওয়াইজ ঘুরাই, ক্লকওয়াইজ ঘোরানোর কারণে একসাথে 4টা ক্যামই আবার উপরের দিকে উঠবে। তো 4টা ক্যাম যদি একসাথে নিচের দিকে নামানো হয় তাহলে ওই পজিশনে যে নিডলগুলো আসবে তারা একটু বেশি নিচে নামবে, লুপ লেন্থগুলো বড়ো হবে, যার কারণে জিএসএম কম হবে। আর যদি ক্যামগুলোকে উপরে উঠানো হয় সেক্ষেত্রে লুপ লেন্থগুলো ছোটো ছোটো হবে, লুপ লেন্থ ছোটো হওয়ার কারণে জিএসএম বেশি হবে। তো এই সিঙ্গেল জার্সি মডার্ন সার্কুলেটিং মেশিনের মেন পার্টসগুলো সম্পর্কে আমরা জানলাম। আজকে এই সিঙ্গেল জার্সি সার্কুলেটিং মেশিন সম্পর্কে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।